প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। সৈয়দ আরশাদ আলী অ্যান্ড সোবরিনউন্নেসা ডিগ্রি গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। একাদশ শ্রেণীতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থী যাদের শিক্ষাবর্ষ 2020-21, তাদের ক্লাসের শুরুতে আমরা প্রথম পত্র দিয়ে কিছু আলোচনা করছিলাম এবং সে আলোচনার ক্ষেত্রে আমরা ব্যবসায় পরিবেশ অধ্যায়ে অর্থাৎ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের আমরা ব্যবসায় পরিবেশ অর্থাৎ আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করছিলাম এবং সে আলোচনার পর্যায়ে আমরা বলেছিলাম গত ক্লাসে যে আমরা ব্যবসায়ের উপর যে পরিবেশ সমূহ আছে, যে পরিবেশ উপাদান, সেইগুলি কিভাবে কোনটার উপর প্রভাব বিস্তার করে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি যে সৃজনশীল পদ্ধতিতে বিষয়টির গভীরে জানতে হয়। বিষয়টি গভীরে এবং সুস্পষ্টভাবে জানা থাকলে জ্ঞানমূলক অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার স্তরে যে প্রশ্ন সেগুলি খুব সুন্দরভাবে উত্তরদান করা যায়। এ বাদেও এমসিকিউ বা অবজেক্টিভ বা বহু নির্বাচনী প্রশ্ন বলে যে প্রশ্ন, সেখানেও তোমরা যথোপযুক্তভাবে উত্তরদান করতে পারবে। আমরা আজ আলোচনা করতে যাচ্ছি ব্যবসায়ের উপর প্রাকৃতিক পরিবেশের উপাদান, ব্যবসায়ের উপর অর্থনৈতিক পরিবেশের উপাদান। অর্থাৎ আজকের আলোচনা শেষে একজন শিক্ষার্থী জানতে পারবে যে ব্যবসায়ের উপর প্রাকৃতিক পরিবেশের যে অন্য যে উপাদানগুলি বা অন্যান্য যে উপাদানগুলি আছে যেগুলি প্রাকৃতিক, সেগুলি কিভাবে ব্যবসায়কে প্রভাবিত করে তার উন্নতির ক্ষেত্রে, অথবা কিভাবে সেটি ব্যবসায়ের উন্নয়নে অন্তরায় হিসেবে বেঁকে বসে। আবার ব্যবসায়ের উপর অর্থনৈতিক পরিবেশ কিভাবে ব্যবসায়কে উন্নতির দ্বার প্রান্তে নিয়ে যায় বা সহযোগিতা করে, আবার কিভাবে ব্যবসায়কে গড়ে উঠতে বা চলতে বাধাগ্রস্ত করে। আমরা শুরুতেই আলোচনা করব ব্যবসার উপর প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলি সেগুলির প্রভাব। আমরা একটু ইংলিশটাও শিখে নেব সাথে সাথে। ইম্প্যাক্ট অফ দি এলিমেন্টস অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট অন বিজনেস। ইম্প্যাক্ট কি প্রভাব, অফ দি এলিমেন্টস উপাদানগুলি, অফ নেচার প্রাকৃতিক, এনভায়রনমেন্ট প্রাকৃতিক উপাদানগুলি কি ইম্প্যাক্ট বা কি প্রভাব ফেলে অন বিজনেস ব্যবসায়ের উপর। কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, নদ নদী, আয়তন, অবস্থান প্রভৃতি প্রাকৃতিকভাবে সৃষ্ট উপাদানের সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। আমরা যারা 8, 9 বা এরকম ক্লাসসমূহে ভূগোল পড়েছি, সেই ভূগোলে কিন্তু প্রাকৃতিক পরিবেশের সংজ্ঞা বলা হয়েছে এবং সেই রকম একটি বিষয়ই আমরা বললাম যে কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, নদ নদী, আয়তন, অবস্থান ইত্যাদি প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া উপাদানের সমন্বয়ে যে পরিবেশ, সেটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এ পরিবেশ হলো এমন সব উপাদানের সমষ্টি যা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। এই প্রাকৃতিক পরিবেশের মাঝে যে উপাদানগুলি সেগুলি কিন্তু মানুষ তৈরি করতে পারে না। এই উপাদানগুলির যে প্রভাব সেটি কীরকম? ভূপ্রকৃতির ভিন্নতার কারণে ব্যবসায়িক কার্যক্রমের পার্থক্য দেখা দেয়। অর্থাৎ যে মাটি বা ভূমি সেটি ভিন্ন ভিন্ন হওয়ার কারণেও প্রাকৃতিক পরিবেশের এই উপাদানটি ব্যবসায়কে তার কাজ চালাতে নানা রকমভাবে প্রভাবিত করে। ভূপ্রকৃতি প্রধানত পার্বত্য এলাকা, সমতল ভূমি ও মালভূমি, 3 ধরনের হয়ে থাকে। পার্বত্য অঞ্চল অর্থাৎ যেখানে পাহাড় পর্বত বেশি, সমতল ভূমি যে জায়গার মাটি বা ভূমি সমান, এবং মালভূমি বলতে সমুদ্র উপকূলীয় যে অঞ্চল, বালু দিয়ে যেগুলি গড়া সেগুলি এর ভিতরে 3 ধরনের হয়ে থাকে।
ভিন্ন ভিন্ন ভূপ্রকৃতিতে ভিন্ন ভিন্ন ফসল ভালো হয়। কোথাও আলু ভালো হয়, কোথাও বাদাম ভালো হয়, কোথাও ধান ভালো হয়, কোথাও গম ভালো হয়। আমরা যে প্রায়ই পুষ্টির জন্য আপেল খেয়ে থাকি, কমলা খেয়ে থাকি, আঙুর খেয়ে থাকি, এগুলি কিন্তু আমাদের দেশে তেমন ভালো হয় না। আবার আমাদের দেশের কাঁঠাল, আমাদের দেশের আম, আমাদের দেশের বাতাবি লেবু, এগুলি কিন্তু অন্য জায়গায় এতটা ভালোভাবে হয় না। আমাদের দেশে যেরকম পাট হয়, সোনালি আঁশ, সেগুলি কিন্তু অন্য জায়গায় এত উৎপাদন হয় না। এই রকম এগুলি কিন্তু মাটির কারণে। এই উদাহরণটা আমরা আরেকটু যদি বলি, তাহলে দেখব যে বাংলাদেশের পাট শিল্প, নরওয়েতে মৎস্য শিল্প, নরওয়ে মাছ ভালো হয়, সৌদি আরবের পেট্রোলিয়াম শিল্প প্রসার লাভ করেছে। আবার নির্দিষ্ট ভূমিতে একাধিক ফসলের ফলন ভালো হলে ব্যবসায়িক অর্থনৈতিক ভাবে লাভবান পণ্যকে ব্যবসায়ীরাই বাছাই করতে পারে। একই জায়গায় যদি একাধিক পণ্য বা কৃষি উৎপাদন ভালো হয়, তাহলে ব্যবসায়ীদের জন্য বেছে নিতে সুবিধা। আর যেখানে শুধু পাট হয়, তাদেরকে পাট নিয়ে ব্যবসা করতে হয়। যেখানে তরমুজ হয়, তাদেরকে তরমুজ নিয়ে ব্যবসা করতে হয়। যেখানে তেল উৎপাদিত হয়, সেখানে তেল নিয়ে তাদেরকে ব্যবসা করতে হয়। কিন্তু একাধিক পণ্য থাকলে একটা ব্যবসায়ী কিন্তু অল্টারনেটিভ সুযোগ বেছে নিতে পারে। এরপরে জলবায়ুগত কারণেই বিভিন্ন অঞ্চলের মানুষের শিল্প, বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য দেখা যায়। অনুকূল নাতিশীতোষ্ণ জলবায়ু প্রাচ্যের জাপান, পাশ্চাত্যের যুক্তরাজ্য প্রভৃতি দেশকে শিল্প বাণিজ্যে সমৃদ্ধশালী করেছে। এছাড়া জনগণকে করেছে স্বাস্থ্যবান, কর্মঠ ও বুদ্ধিমান। অনেক দেশ আছে, তারা সারা বছর ধরে প্রচণ্ড শীতের সম্মুখীন হয়। আবার অনেক দেশ আছে যাদের দেখা যায় যে সারা বছরই প্রায় গরম। কোনো কোনো জায়গা আছে সারা বছরই প্রায় বৃষ্টিপাত হয়। এইগুলি কিন্তু মানুষের জীবন জীবিকাকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। হ্যাঁ, আবার আবহাওয়া ভূপ্রকৃতির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো কৃষিক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি নাই। অপরদিকে আবহাওয়ার পরিবর্তন, নদী ভাঙন, ঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকেই ব্যবসায় বন্ধ করে দেয় বা পরিবর্তন করে ফেলে। সাগর ও নদী, নদীপথে সহজে কম খরচে পণ্যদ্রব্য আনা নেওয়া করা যায়। যে মাধ্যমগুলি আছে, জল, স্থল এবং আকাশ, এর মধ্যে নদীপথেই পণ্য পরিবহন ব্যয় সবচেয়ে কম। এই কারণেই বিশ্বের যে বাণিজ্য, এইগুলি কিন্তু বেশিরভাগই নদীপথে সম্পাদিত হতো বা হয়। আগের দিনে যে আমরা দেখি যে নদীবন্দরের কাছাকাছি বাজার গড়ে উঠত। তোমরা যদি দেখো যে প্রাচীন ইতিহাস বা অতীতের যে বাজারগুলি, সেগুলি দেখবি যে প্রায়গুলি নদীর ধারে, নদীর কাছে। এর কারণ ছিল কি, পণ্য পরিবহনে ওঠা নামার সুযোগটা পাওয়া যেত এবং পরিবহন যাতে কাছাকাছি নিকটে আসতে পারে বা কাছাকাছি থাকতে পারে, সেই জন্য তারা কিন্তু ওই নদী বন্দরকে, নদীর কাছে তাদেরকে বাজারগুলি তৈরি হতে দেখা যায়। যদিও নদীর কাছাকাছি যে বাজারগুলি, তা কিন্তু নদী ভাঙনের কখনো কখনো শিকার হতো। তারপরও মানুষ পরিবহন সুবিধার জন্য বাজারগুলি তারা নদীর কাছেই গড়ে তুলত। তাহলে দেখা যায় যে এই যে নদীর কারণেই বিশ্বের অধিকাংশ শিল্প বাণিজ্য অঞ্চল নদী বা সমুদ্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটন শিল্প উন্নত হলেও নেপাল, ভুটান, আফগানিস্তান ভূবেষ্টিত রাষ্ট্র হওয়ায় বৈদেশিক বাণিজ্য খুব বেশি সুবিধা পাচ্ছে না। অর্থাৎ নেপাল, ভুটান, আফগানিস্তান, এদের নদী নাই এবং এই নদী না থাকার কারণে এদের ভূখণ্ড দেখতে সুন্দর, প্রাকৃতিক দৃশ্য চমৎকার, যার জন্য অন্য দেশের মানুষ সেখানে দেখতে যায়। পর্যটন শিল্প উন্নত, কিন্তু নদী না থাকার কারণে এদের বাণিজ্যে তেমন প্রসার লাভ করেনি। অন্যদিকে যথেষ্ট পরিমাণে সমুদ্রবন্দর থাকায় সিঙ্গাপুর এক্ষেত্রে বেশ এগিয়ে। নদী ও সমুদ্রের অনুকূল অবস্থানের ফলেই বাংলাদেশের চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, চীনের সাংহাই, জাপানের টোকিও
প্রভৃতি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। আমরা দেখি যে সিঙ্গাপুর, সে কিন্তু খুব বেশি বড় দেশ নয়, তাদের যে উন্নতির মূল কারণ সেটি কিন্তু আমরা দেখতে পাই যে ওদের অনেক নদী বন্দর, নদী বেষ্টিত দেশ, এবং তারা তাদের নদীকে, তাদের বন্দরকে, তাদের বাণিজ্য কেন্দ্রকে যথেষ্ট উন্নতি করতে সক্ষম হয়েছে। আমাদের দেশটিও নদী বেষ্টিত, নদীমাতৃক দেশ বলি, কিন্তু আমাদের দেশের নদীবন্দরগুলোকে সেইভাবে সমতালে বা সমান গতিতে উন্নত করা যায়নি। তারপরও আমাদের চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মোংলা এই বন্দরগুলি কিন্তু আমাদের শিল্প বাণিজ্যের ক্ষেত্রে খুব জোরালো ভূমিকা রেখে চলছে। চীনের যে বাণিজ্য, সেটি সাংহাই, জাপানের টোকিও, এইগুলি কিন্তু বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে শুধুমাত্র নদ নদী বা এই নদী বন্দরের কারণে। দেশের আয়তন, একটি দেশের আয়তন সে দেশের ব্যবসায়ের উপর ব্যাপক প্রভাব ফেলে। দেশ আয়তনে ছোট হলে ইচ্ছামতো ছোট বড় শিল্প কারখানা স্থাপন করা যায় না। দেশ যদি ছোট হয় তাহলে ইচ্ছামতো কিন্তু শিল্প কারখানা স্থাপন করা যায় না। আবার বিস্তৃত এলাকা জুড়ে বাণিজ্যিক এলাকাও গড়ে তোলা যায় না। অপরদিকে দেশের আয়তন অনেক বেশি হলে এসব ক্ষেত্রে স্বাধীনতা থাকে, আবার বিস্তৃত এলাকায় শিল্পের কাঁচামাল বেশি থাকাটাই স্বাভাবিক। এভাবে দেশের আয়তনের উপর ব্যবসায়ের কর্মকাণ্ড কিছুটা হলেও নির্ভর করে। বনজ সম্পদ, একটি দেশের অর্থনীতিতে বনজ সম্পদের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য দেশের মোট ভূমি যে ভূভাগ, তার 25 ভাগ, শতকরা 25 ভাগ, অর্থাৎ 100 ভাগের 25 ভাগ, 4টি ভাগ করলে তার 1 ভাগ হবে বনভূমি। এটা দরকার। কিন্তু আমাদের দেশে বনভূমির পরিমাণ 17 ভাগ, 4 ভাগের 1 ভাগ হয়নি। অর্থাৎ এখন আমরা দেখি যে আমরা 8 ভাগ, শতকরা 8 ভাগ পিছিয়ে আছি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বনভূমিতে কাঠ, বাঁশ, বেত, গোলপাতা, মধু, বন্যপ্রাণী, চামড়া প্রভৃতি বনজ সম্পদ পাওয়া যায়, আর এগুলোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যবসায়। জলজ সম্পদ, জলজ সম্পদও কোনো এলাকা বা দেশের ব্যবসায় স্থাপন ও প্রসারের ক্ষেত্রে একক ভূমিকা রাখতে পারে। যেমন মৎস্য সম্পদের উপর ভিত্তি করে নরওয়ে ব্যবসায় বেশ উন্নতি লাভ করতে পেরেছে। নরওয়ের যে উন্নতি সেটা হচ্ছে তাদের মাছ ধরে এবং মাছ বিদেশে বিক্রি করে। আমাদের দেশেও আমরা কিন্তু চিংড়ি মাছ বাহিরে আমরা রপ্তানি করি, সাদা সোনা বলা হয়। এটি আমাদের একটি অর্থনীতির উপর একটি বড় প্রভাব ফেলে। আবার বৃষ্টিবহুল মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থিত বাংলাদেশের অভ্যন্তরে অসংখ্য নদী, নালা, খাল, বিল, হাওর ও জলাশয় রয়েছে। এগুলিতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এসব মাছ দেশের অভ্যন্তরীণ বাজার ছাড়াও বিদেশে রপ্তানি করা হয়। প্রাণীজ সম্পদ, কোনো দেশের প্রাণীজ সম্পদের সমৃদ্ধি ব্যবসায়ের জন্য বড় একটি নিয়ামক। বাংলাদেশের বাণিজ্য সম্পদের মধ্যে গবাদি পশু, হাঁস মুরগি অন্যতম। গবাদি পশুর মাংস, হাঁস মুরগির মাংস, ডিম পুষ্টিকর খাদ্য। এগুলো লালন পালন করে অনেক পরিবার জীবিকা নির্বাহ করে। এছাড়া গবাদি পশুর চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। আমাদের বাঙালি জাতি বলা হতো ভাতে মাছে বাঙালি, অর্থাৎ আমাদের ক্ষেতে ধান হতো, আমাদের পুকুরে মাছ হতো, নানা রকম মাছ। আমাদের যে পরিমাণ ইলিশ মাছ ধরা পড়ে সাগরে সেটি বিরল। এই ভাতে মাছে বাঙালির যে বিষয়টি ছিল, এবং আমাদের গ্রামীণ জনপদে আমাদের মায়েরা, আমাদের দাদি নানিরা মুরগি পুষত এবং গরু পালন করত। এই মুরগির ডিম, মুরগির মাংস খেয়েই কিন্তু আমরা সুঠাম দেহের, সুস্বাস্থ্যের অধিকারী ছিলাম। এরপরে আমাদের যে গরু ছিল, গৃহপালিত পশু, সেই গরুর দুধ, গরুর মাংসও কিন্তু আমরা খেয়ে পুষ্টি বজায় রাখতাম। এই যে বিষয়গুলি এখনও আমরা কিন্তু
চাহিদা মেটানোর জন্য আমরা পোলট্রি শিল্পের পরে নির্ভর করি, এবং কোথাও কোথাও খামারে পশু পালন করা হয়। এইভাবে প্রাণীর সম্পদ কিন্তু জনসাধারণের স্বাস্থ্য যেমন বজায় রাখতে বা সুস্বাস্থ্য গড়ে তুলতে ভূমিকা পালন করে, তেমনি এই উৎপাদিত প্রাণীর মাংস এর নানা রকম উপাদান বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। একটি পরিতাপের বিষয় আছে, চামড়া শিল্পে গত কয়েক বছর যাবৎ একটি ধস, অর্থাৎ চামড়ার আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। এর কারণ আমরা সঠিকভাবে বিশ্বের যারা চামড়ার ক্রেতা তাদের সাথে যোগাযোগ রাখছি না। চামড়াকে যে যে ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভালো করতে পারিনি। আমরা দেখি পায়ের একজোড়া জুতার দাম 2000 টাকা, অথচ একটি পুরো গরুর চামড়ার দাম 200 বা 250 টাকা। এটি দুঃখজনক। আমরা এই বিষয়টা এই যে প্রাণীর সম্পদের যে সঠিক ব্যবহার সেটি যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ব্যবসায় কিন্তু উন্নতি করা যেতে পারে। এরপর কৃষি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কৃষিটা ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখলে রেখেছে। এদেশের প্রধান কৃষিজাত ফসল হল ধান, পাট, তামাক, চা, ইক্ষু, কার্পাস, তুলা, গম, তৈলবীজ ও ডাল। এসব ফসলের উপর ভিত্তি করে এদেশে পাট, চা, চিনি, কার্পাস, বয়নশিল্প প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। ফলে দেশের বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। এই শিল্প কলকারখানা যদি গড়ে তোলা যায়, তাহলে দেখা যায় যে দেশের অর্থনীতিও চাঙ্গা হয়, বিদেশি অর্থ বা বিদেশি মুদ্রা আসতে শুরু করে, এবং এর সাথে যারা জড়িত যে মানুষগুলি তাদের কর্মের সুযোগ হয়, বেকার সমস্যার সমাধান হয়। খনিজ সম্পদের প্রাচুর্য ব্যবসায় বিস্তারে সহায়তা করে, যেমন চীন, রাশিয়া, ইংল্যান্ড কয়লা ও আকরিক লৌহের প্রাচুর্যতার কারণে সেখানে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। আর বাংলাদেশ খনিজ সম্পদের মধ্যে প্রাকৃতিক গ্যাস, কয়লা, কঠিন শিলা, চুনাপাথর, শ্বেত মৃত্তিকা প্রভৃতি উল্লেখযোগ্য। দেশের উত্তোলিত গ্যাস মূলত সার ও বিদ্যুৎ উৎপাদন এবং গৃহস্থলীর কাজে ব্যবহৃত হয়। সমুদ্র সৈকত কোন দেশ বা এলাকার ব্যবসায়ের চিত্র পাল্টে দিতে পারে। যেমন ইন্দোনেশিয়ার ব্যবসায়িক অগ্রগতিতে এর সমুদ্র সৈকত অবদান অনেক বেশি। অপরদিকে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের অধিকারী হলো বাংলাদেশ। এর উপর ভিত্তি করে সমুদ্র সৈকত ও আশপাশের এলাকা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসার বেশ বিস্তার ঘটে। পরিশেষে আমরা বলতে পারি, কোনো এলাকায় ব্যবসায় বিস্তারের প্রাথমিক ভিত্তি হলো সে এলাকার প্রাকৃতিক উপাদান। এগুলো অনুকূল হলে ব্যবসায় বিস্তার ঘটে, এবং এগুলি যদি আবার প্রতিকূল হয় তবে ব্যবসা সংকীর্ণ হয়ে যায় বা সংকুচিত হয়ে যায়। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো আছে সেগুলি যদি পর্যাপ্ত কোনো দেশের থাকে, সেই দেশ ব্যবসায় খুব সহজেই উন্নতি করতে পারে, সহজেই তার ব্যবসা চালাতে পারে। আবার এইগুলি যদি ঘাটতি দেখা দেয়, কমতি দেখা দেয়, তখন অনেক সংগ্রাম করে, অনেক যুদ্ধ করে, অনেক পরিশ্রম করে একজন ব্যবসায়ীকে টিকে থাকতে হয়। সহজ কথা হচ্ছে যে বাড়ির কাছে যদি বিশুদ্ধ পানির একটি পুকুর থাকে, তাহলে সে কিন্তু প্রতিনিয়ত সেই পুকুরে পানি পান করছে, গৃহস্থলীর কাজে ব্যবহার করছে, সে কিন্তু পানি বিষয়টি কি এটি বুঝতে পারবে না। একটি যদি টিউবওয়েল থাকে, গভীর নলকূপ থাকে, তাহলেও তার পক্ষে কিন্তু এটি বোঝা সম্ভব নয়। কিন্তু সেইখানে যেতে হবে যেখানে তাকে খাবার পানি আনতে যেতে হয় 8-10 কিলো দূরে, এবং একটু গোসলের পানি বা একটু গৃহস্থলী ব্যবহার্যের জন্য যে পানি, সেটি জোয়ার ভাটা আসলে খানিকটা পায়, তাও সেইভাবে না। আমাদের দেশে কিন্তু এরকম ব্যবস্থা রয়েছে। এই রকম জায়গায় গেলেই আমাদের উপলব্ধিটা হবে যে প্রাকৃতিক সম্পদ
মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করে, সেইটা যদি উপলব্ধি করা যায় তাহলে দেখা যাবে যে প্রাকৃতিক সম্পদ একটি ব্যবসায়ীকে বা একটা ব্যবসায়িক গোষ্ঠীকে বা একটা দেশের ব্যবসায়িক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। আবার যদি প্রাকৃতিক সম্পদের বা প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ বিট্রে করে, বিরোধিতা করে, প্রতিকূল হয়, তাহলে একজন ব্যবসায়ী হাজার রকম সংগ্রাম করেও তাকে টিকে থাকা বা তার ব্যবসায়কে টিকিয়ে রাখা অত্যন্ত জটিল। আমরা ক্লাসের শুরুতে যে রকমটি বলেছিলাম যে আমরা আজকে ব্যবসায় পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানের দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটি বলছিলাম প্রাকৃতিক, একটি বলছিলাম অর্থনৈতিক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রাকৃতিক পরিবেশের যে উপাদান তার উপর আলোচনা করতে গিয়েই আমরা প্রায় 21 মিনিট শেষ করে ফেলেছি। তাই এই ক্লাসে আর এটি নিয়ে আলোচনা করব না। আমরা আগামী ক্লাসে ব্যবসার উপর অর্থনৈতিক পরিবেশের উপাদানের যে প্রভাব সেটি আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সরকারি স্বাস্থ্যবিধি মেনে নিজেকে এবং পরিবারকে সুস্থ রেখো, নিয়মিত পাঠ্যাভ্যাসের অভ্যাস গড়ে তোলো। তা না হলে আগামীতে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।